মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। খুব সহজ একটা কাজ করতে হবে, বাচ্চাদের মতো খেলতে হবে। কানামাছি, লুকোচুরি, ডসবল, শৈশবে যেসব খেলা খেলতেন ঠিক ওই খেলাগুলো। এটা হয়তো অপ্রয়োজনীয় মনে হতে পারে, এমনকি মনের মধ্যে প্রশ্নও আসতে পারে কেন এসব করছি। তবে এসব প্রশ্নকে গুরুত্ব দেবেন না, নিজেকে একটা শিশু মনে করুন, সব দ্বিধা জয় করুন, মনের সব ভয়, সব শঙ্কা পেছনে ফেলে সামনে এগিয়ে যান, ভেতরের শান্ত শিশুকে জাগ্রত করুন। আরে আমি বসবো কোথায়? আরে ভাইজান, আরে আরে এটা কি হলো? হ্যাঁ, আমাকে বসতে না দিয়ে সবাই বসে পড়লে, আমাকে সবাই মিলে বোকা বানালে। হ্যাঁ, আমি খেলবো না। শেফকে খেলার মধ্যে রাগ করো না। হ্যাঁ বাবা, এটা একটা খেলা, বকো না। শেফকো, আমি কিন্তু ডক্টরকে সব বলে দেব। চুপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাও আমার চেয়ার দাও, খুব ভালো, আমাকে বসতে দাও। আমার সাথেই পারে। আমি চোখ বন্ধ করছি, সবাই জলদি লুকোবে। আমি গণনা শুরু করছি। বলছে লুকো লুকো। হ্যাঁ, ঘোরো ঘোরো সবাই। 1 2 3 এসো, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ফেমি, আমরা খুব ভালো একটা জায়গায় লুকিয়েছি। সত্যি বলেছো, আমরা এর আগে এখানে কখনো বসিনি। কেউ আসছে? সুলতানা, ঘরটা ফাঁকা, একদম ফাঁকা। চল আমরা খাটের ওই দিকে লুকোই। আরে তোমরা আবার এখানে কি করতে এসেছো? ও মুকাদ্দেস, কি করতে আসবো? তোমাদের মতো আমরাও লুকোতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই শান্ত হও, এত শব্দ করো না, জলদি লুকিয়ে পড়ো। না, অসম্ভব, ওর এখানে লুকোবে না। 15 রুমের এত বড় প্রাসাদে লুকোনোর জন্য তোমরা এই রুমটাই পেয়েছো? অন্য রুমে যাও। মুকাদ্দেস এত চিৎকার করো না, আমরা ধরা পড়ে যাব। ফেহমি, ওদেরকে যেতে বলো তো, না হলে ওদের কারণে আমরা ধরা পড়ে যাব। তুমি থামো তো। মুকাদ্দেস, দেখছো না আমি এখানে, তবু এভাবে বলছো? আম্মা শান্ত হন, আমি আপনার কথা বলছি না। যাও, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ওফ মুকাদ্দেস, চিৎকার করো না, আমরা ধরা পড়ে যাব। তোমরা দাঁড়িয়ে থেকো না, লুকিয়ে পড়ো। চলো। না না, ওরা লুকোবে না, ওরা এখানে লুকোবে না। আমি এখানে একা লুকোবো, আর কেউ না। মুকাদ্দেস, ভেবেছিলাম তুমি হয়তো বদলে গেছো, কিন্তু তুমি ছোটবেলার মতো দুষ্টু আছো। চলুন অন্য কোথাও যাই। চলো চলো চলো। এই মুকাদ্দেস, তুমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলে। হ্যাঁ, অনেক দুষ্ট ছিলাম। খুব খারাপ কথা। বাদা, আস্তে কথা বলো না।
অসম্ভব না। ফাতি কোথায় যাবো? আমাদের কথা শুনছে না। আরে ফাতি দেখো না, এখানে আমরা লুকোবো, তোমরা এখন বিদে হও। দুলা ভাই বুঝতে পারছো না কেন? আমরা আগে এসেছি তাই আমরাই লুকোবো। এটা হলো আমার বাড়ি, আমার যেখানে ইচ্ছা সেখানে লুকোবো। যাও। এটা আমারও বাড়ি। এটা তোমার বাড়ি না, তোমার স্বামী যেখানে থাকে সেখানে যাও। আমার স্বামী এখন এখানেই থাকে। দেখো সেলিন, কথা বাড়িও না। আমি 86, প্রেগন্যান্ট, আমরা 87, এখানেই লুকোবো। 88, 89, 90, 91। যেতে বলেছি। আমরা যাব না, গেলে তোমরা যাও। আচ্ছা ডার্লিং, বাদ দাও, অহেতুক তর্ক করে লাভ নেই, না হলে ধরা পড়ে যাব। চলো আমরা অন্য কোথাও যাই, চলো। দেখবে তোমরা ধরা পড়ে যাবে। একদম তাই, অসভ্য। চলো বসো। আস্তে আস্তে। 96, 97, 98, 99, 100। আমার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, যে যেখানে আছো খুঁজে বের করবই। তোমরা যদি ভেবে থাকো তোমরা আমার কাছ থেকে লুকোতে পারবে, তাহলে ভুল ভাবছো। আমি তোমাদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। শেফকেত, ভালো। সত্যি বলতে কি এই লুকোচুরি খেলাটা আমার খুব ভালো লেগেছে। আসলে শেষ কবে যে এমন একটা স্বাভাবিক দিন পার করেছে আমার তা মনেও নেই। তুমি ঠিকই বলেছ মেরিয়াম। অনেকদিন পর তোমাকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করছি। সত্যিই খুব ভালো লাগছে। তোমাকে একটা গোপন কথা বলবো, আমারও কিন্তু খেলতে খুব ভালো লাগছে। বিখ্যাত শেফকেত রেইস আমাদের মতো লুকোচুরি খেলছে, কি আশ্চর্য। চুপ করো, দেখেছো? এখন কথা বলো না, না হলে ধরা পড়ে যাব। চুপ করো। এখনই তোমাদের ধরে ফেলবো। আমাদের কি দেখে ফেলেছে শেফকেত? আরে না, ও আমাদেরকে বোকা বানাতে সব বলছে। ও ছোটবেলায় আমাদের সাথে এমন করতো, তুমি ভেবো না। ওরা কোথায়? কোথায় গেলে তোমরা? ওই একটু আস্তে চিৎকার করতে পারো না? একদম ভয় পাইয়ে দিয়েছো। এলিফ, ওরা সবাই কোথায়? দেখো, আমি কারো স্পাই না। তুমি যদি ওদের কথা আমাকে বলে দাও, আমি তোমাকে 10 লিরা দেব মামনি। যদি 20 লিরা দাও তাহলে ভেবে দেখতে পারি। 15 দেব। এবার বলো। মামা আর মামি ওই কোনার সোফার পেছনে লুকিয়ে আছে। ওই শাবাশ মামনি। ভাইজান, ভাবি, তোমরা সোফার পেছনে, আমি দেখেছি। ধরেছি ধরেছি ধরেছি। এটা কি হলো শেফকেত? কে জানে, হয়তো ছোটবেলার চেয়ে এখন ওর বুদ্ধি অনেক বেশি বেড়ে ধরেছি গেছে। ধরেছি ধরেছি। বাকি সবাই কোথায় আছে বলো? বাবা যে আমাদের সাথে বাচ্চাদের মতো খেলছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফাতি। শুধু কি তাই, চেয়ারে বসার জন্য উনি যেরকম ঝগড়া করবেন তা কি কখনো ভেবেছো? আর দাদিমা একদম বাচ্চা, খুব মজা করছে। হায় আল্লাহ, সত্যি বলতে এত সব অশান্তির মাঝে এটা আমাদের জীবনে একটা স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। জিনেব, আমারও কিন্তু ঠিক তাই মনে হচ্ছে। আমরা সত্যি অনেক ভাগ্যবান। আমাদের কাছে এমন একটা পরিবার আছে যারা আমাদের সুখের জন্য এমন ছেলে মানুষই কাজ করতেও রাজি। ঠিক বলেছ জিনেব, আমরা সত্যি অনেক ভাগ্যবান। কি আশ্চর্য, ওনাদেরকে ছেড়েই কিনে আমেরিকায় যাওয়ার কথা ভেবেছিলাম, আর কখনোই এমন কিছু ভাববো না। না, কখনোই না। এই থেরাপিতে বেশ ভালো কাজ হয়েছে না? আসলে সবাই খুব খুশি। ডক্টর মুলায়ম তোমাকে কি বলেছেন বলো তো? জিনেব, ফাতি, the first rule of love circle is you do not talk about love circle, okay? আরে ছাড়ো তো, আমাকে বললে কি হবে? আরে না জিনেব, আমাকে জোর করো না, আমি থেরাপির কোনো নিয়ম ভাঙতেই পারবো না। সত্যি তুমি খুব অসহ্য আর বিরক্তিকর। আমাকে বললে কেউ কি তোমাকে মারবে? চলো তো। কোথায় যাব? গেলে ধরা পড়ে যাব।
অনেকক্ষণ হয়ে গেছে। ফুপি কি আর আমাদের ধরতে পারবে? তুমি যে কি বলো, দেখো ফুপি আর আমাদের খুঁজে পাবে না। কে বলেছে পাবো না? এই তো পেয়ে গেছি। আল্লাহ, ফাতি পালাও। কেন পালাবো? তুমি তো বলেছিলে ফুপি নাকি আমাদের খুঁজে পাবে না। ধরার জন্য আর কাউকে পেলে না। ফাতি তুমি শুরু করো। না জেনেব, তুমি শুরু করো। ফাতি একদম বাহানা করবে না, জলদি শুরু করো, জলদি। ও ভাইয়া, ওরহান ফাতির সাথে বেইলারবেই প্রাসাদে নববর্ষের দিন লাল নীল পলিশ পড়ছে। আচ্ছা, লাল নেল পলিশ, এটা ওরহানের অনেক পছন্দ। আপু। কিসের আপু? আচ্ছা, এবার তোমারটা খোলো দেখি। হ্যাঁ দেখছি, পড়ছি। মুকাদ্দেস আর গুলসুম ঈদের প্রথম দিন টাউন হলের সামনে একসাথে নাচবে। অসাধারণ জুটি, একসাথে নিশ্চয়ই ভালোই ডান্স করবে। এবার আমার পালা, আমি খুলবো। থামো, আগে চশমাটা পরে নেই। দেখি তো কি আছে। মেরিয়েম, তোমার সাথে এই মাসের শেষ বুধবারে আমি তাকাতোকা রিসোর্টে থাকবো। আরে এটা আবার কি? এটা আমি আরো ভালো কিছু আশা করেছিলাম। এরপর কার পালা? জেইনেপের। ঠিক আছে, আমারটা পড়ছি। শেফকেত ফেহমের সাথে রবিবার সকালে টোফানে গিয়ে ডজবল খেলবে। শুনতে পেয়েছো কি বললো? আমাদেরকে নিয়েই সবচেয়ে মজার বিষয় লিখেছে। আমি অবশ্যই এটা খেলবো। এবার আমারটা পড়ি। আমার এখানে বাচ্চাদের ঘুম পাড়ানি গানের কথা লেখা হয়েছে। চলো ঘুমিয়ে পড়ি। বেয়াই, কথা শোনো, আমাদেরকে একদম বোকা বানাবে না। কি লেখা আছে পড়ে ফেলো, পড়ো। ও ফেহমি, কেন এমন করছো? আমরা আরেকটু খেলি, প্লিজ প্লিজ, খেলি না। চলো চলো, আরে অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। প্লিজ আঙ্কেল, আরেকটু খেলুন। ফেহমি ঠিকই বলেছে, আমার মনে হয় অনেক রাত হয়েছে, এখন আমাদের ঘুমোতে যাওয়া উচিত। চলো উঠি। শুভরাত্রি। Good night. শুভরাত্রি। আল্লাহ সবার ভালো করুক। চলো ওরহান, আমরা যাই। চলো আম্মা। শুভরাত্রি। শোনো মম। হ্যাঁ বলো বাবা। তোমাকে অনেক ধন্যবাদ। কেন বলো তো বাবা? মুলাইম সাহেবকে খুঁজে বের করার জন্য, পরিবারের সবাইকে এভাবে আনন্দে রাখার জন্য। আমার লক্ষ্মী সোনা বাবা, মায়ের সোনা ছেলে একটা। আমি আমার পরিবারের সুখের জন্য এটা করেছি বাবা। যখন প্রয়োজন হবে আবারও করব। তোমার সুখের জন্য আমি সব করতে পারি। শুভরাত্রি। শুভরাত্রি। ভালো লাগছে, মুলাইম সাহেবকে নিয়ে এসে ভালো লাগছে। আমি আসলেই খুব স্মার্ট মানুষ। আল্লাহ, এত বুদ্ধি নিয়ে আমি কি যে করব। শাজি, ফাতিক, প্লিজ আমাকে তোমরা সাহায্য করো। আইফের আন্টিকে বলো আমাকে আর শাস্তি না দিতে। হ্যাঁ, খুব মজা। আমি কখনোই এটা বলবো না। আর তাছাড়া আম্মা এখন নতুন মাফিয়া হয়েছে, সব সিদ্ধান্ত সে নিজেই নিয়ে নেয়, বুঝেছো? ও ফাতিক, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। দেখো এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমার মনে হয় না এত জলদি হবে। কি? আরে ফান করেছি। কি সুন্দর ফান করলাম, তাই না? আরে তুমি সিরিয়াসলি নিও না, তোমার মন ভালো করার জন্য জাস্ট একটু ফান করেছি, এছাড়া আর কিছু না। দেখো তুরকান, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তুমি তো আম্মাকে ভালো করে চেনো। আম্মা অনেক বেশি রাগী। এত ছোট বিষয়ে আম্মাকে রাগানো ঠিক হবে না। দয়া করে আর জেদ করো না। উফ উফ, তোমরা কেমন ধরনের বোন বলো তো? বোনের বিপদে সাহায্য করতে পারো না? ও আল্লাহ, আমার এখন খুব কান্না পাচ্ছে। হ্যাঁ, কাঁদতে চাইলে কাঁদো। এই শোনো, তুমি আমার মামিস্কোর সাথে কি করেছিলে আমি তা ভুলিনি। আমি পালিয়ে যাব।
তোমরা দেখে নিও, যাওয়ার আগে চিরকুটে লিখে যাবো শাজিবেদ আর ফাদিক আমার পালানোর জন্য দায়ী। তখন তোমরা বুঝবে কেমন লাগে। আল্লাহ আল্লাহ, আশ্চর্য ব্যাপার। তুমি পালালে আমাদের তাতে কি? ইচ্ছা হলে থাকো, না হলে পালাও। সামনে পেছনে দুটো দরজাই খোলা। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আর ফিরে আসার পর আম্মাকে কি জবাব দেবে মুখস্থ রেখো। বাবাকেও ভুলো না। আমি কাউকে জবাব দিতে পারবো না। আমি যাচ্ছি। জলদি বিদায় হও। গুড বাই। কি বলে শুনেছো? আরে ও পালালে আমাদের কি? আমরা কেন দোষী হতে যাব? ওর সাথে আমাদের সম্পর্ক কি? আরে আমরা কেন দোষী হব? আমরা কিছু করেছি নাকি? যেতে চাইলে চলে যাও ভাই, বাড়ির সব দরজা খোলা। আল্লাহ আল্লাহ, যাও তোমরা, যা ইচ্ছা করো। মেজাজ খারাপ করলো সকাল সকাল। গুড মর্নিং মেয়েরা। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার মা কোথায়? কেন আঙ্কেল, আম্মা উপরের ঘরে নেই? না, উপরের কোথাও নেই। নিচেও তো নেই। আমি সকাল থেকে একবারও দেখিনি। আল্লাহ আল্লাহ, এত সকালে কোথায় যেতে পারে? সমস্যা নেই, আমি ফোন করে দেখছি, আপনি একদম ভাববেন না। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ। বন্ধ? মোবাইল বন্ধ। বলিয়া বলুন হায়দার স্যার। আইফেরকে কোথাও দেখেছো? দেখিনি, সকালে ম্যাডাম রান্নাঘরেও আসেননি। এটা কিভাবে সম্ভব? আম্মা ঘুম থেকে উঠে কিছু না কিছু খেতে রান্নাঘরে যায়। হ্যাঁ, হায়দার আঙ্কেল, আমাদের আম্মা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায়নি তো? আন্ডারগ্রাউন্ড মানে? মাফিয়াদের সাথে দেখা করতে যাওয়ার কথা বলছি। আচ্ছা, এক কাজ করা যায়, আমরা আমার বডিগার্ডদেরকে ডেকে জিজ্ঞেস করতে পারি। ঠিক বলেছ, করা যায়। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ নম্বরও বন্ধ বলছে। বুঝেছি, আমাকে এখন কিছু একটা করতে হবে। আমি আদিকার ফুপিকে ফোন করছি। গুনায়, আমি আসলে কাজ না করে বসে থাকতে পারি না, বুঝতে পেরেছ? খুব বিরক্ত লাগে, অস্থির লাগে। ওই ফোন বাজছে। ওই ফাদিক। হ্যালো ফাদিক। ফুপি কেমন আছো? একটা কথা জিজ্ঞেস করতে ফোন করেছি। আম্মা তোমাদের ওখানে আছে? ওই না মামনি, ও তো এখানে নেই। আসলে সকাল থেকে আম্মাকে দেখছি না তো, তাই ভাবলাম তোমাকে একবার ফোন করে জিজ্ঞেস করি ওখানে গিয়েছে কিনা। না মামনি, আসেনিও। বুঝেছি আদিকার ফুপি। আচ্ছা ঠিক আছে, যাবে আর কোথায়? হয়তো বা বাজার টাজার করতে গেছে। আরে কি বলছো, বাড়িতে এত লোক থাকতেও বাজারে যাবে কেন? এই আদিকার ফুপি, তুমি তো আম্মাকে চেনোই, আম্মা বাজার করতে খুব পছন্দ করে, হয়তো ওখানে গেছে। ঠিকই বলেছো, আসলে ওর দ্বারা সবকিছুই করা সম্ভব। আসলে ঠিকই বলেছো। যাই হোক ইয়াদিকার ফুপি, আমি তাহলে এখন রাখছি। তুমি সবাইকে আমার সালাম দিও, আর সেলিমকে আমার আদর দিও, কেমন? ঠিক আছে মামনি, দেবো, সবাইকে সালাম দেবো। আচ্ছা শোনো, আইফের বাড়ি ফিরলে আমাকে একটু ফোন করে জানিও, না হলে দুশ্চিন্তা হবে। আমি তোমাকে জানাবো, তুমি একদম চিন্তা করো না ইয়াদিকার ফুপি। এখন রাখছি, বাই। আমি ওখানে যাইনি। গুনায়, তুমি কোথায়? কি করছো? কত বেলা হলো, এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি? শুভ সকাল মুকাদ্দের আপা, আসুন আমরা একসাথে নাস্তা তৈরি করি। আরে আপনি কষ্ট করছেন কেন ইয়াদিকার আপা? এত সকালে আবার কে এলো? যাই আমি দেখে আসি, যাই। আমি যাই মুকাদ্দেসকে একটু সাহায্য করি। ওই দরজা খুলতে আবার কাউকে সাহায্য করতে হয় নাকি? ও অসহ্য। বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করো, আর সবার জন্য ব্রেকফাস্ট রেডি করো। আরে আমি কি বাড়ির কাজের লোক নাকি? হ্যাঁ, চলো দেখি কে এসেছে। চলো চলো দেখি। গুড মর্নিং। এই তুমি এখানে কি করছো? আশ্চর্য, তুমি এখানে কি করতে এসেছো? এই উইকেন্ডে আপনাদের সাথে সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি কি ভেতরে আসতে পারি? কোন সিনেমা? হ্যাঁ, সিনেমাটা খুবই ইন্টারেস্টিং। নাম হলো আইহানের স্বীকারোক্তি। আমরা ওটা আগেই দেখেছি। আর একবার না হয় দেখবেন। চলো আমরা দুজন ওকে বাইরে নিয়ে যাই। চলো। অসভ্য, এখানে কেন এসেছো? তোমার মক্কেল তো অলরেডি জেলের ভেতরে আছে। হ্যাঁ, আমি মক্কেলের জন্য আসিনি, নিজের জন্য এসেছি। এই মেয়ে, তোমার আবার এখানে কি চাই? কি আবার ক্ষতিপূরণ? আপনারা যদি ডিএনএ রিপোর্ট বদলে না দিতেন তাহলে আমি মামলায় হারতাম না, আর আমার সম্মানও বাড়ত। তুমি আসলে বিরক্তিকর, দুষ্ট চোখ।
এই দুষ্ট চোখ যে কত কিছু দেখেছে কে জানে। আপাতত আয়হানের স্বীকারোক্তি দেখার আগে আপনাদের কিছু ইন্টারেস্টিং ছবি দেখাই, দেখে নিশ্চয়ই মজা পাবেন। অসহ্য, একই সিনেমা দুবার দেখতে আমার ভালো লাগে না। প্লিজ তুমি গিয়ে অন্য কাউকে দেখাও। অকৃতজ্ঞ। দেখো মেয়ে, তুমি যা করছো তাকে ব্ল্যাকমেইল বলে। তুমি কি চাও? মুকাদ্দেস। মুকু প্লিজ, এর মধ্যে তুমি নাক গলিও না। এই ঝামেলা থেকে মুক্তি পেতে ওকে আমাদের কিছু দিতে হবে। প্রত্যেকটা ঝামেলা মেটাতে টাকা দিতে দিতে আমি ক্লান্ত মুকাদ্দেস। আরে চাইছে যখন দেই, আমাদের কি টাকার অভাব আছে? দেখুন, আপনারা আমার হাতে $5 মিলিয়ন চেক তুলে দিলে আমি সুপারম্যানের মতো একদম উধাও হয়ে যাব। ওই দরজাও বুঝবে না আমি কিভাবে গেছি। এখন বলুন, আপনারা এই দৃশ্য দেখতে চান? গোজদের শোনো, আমি সত্যি সত্যি এই দৃশ্যটা দেখতে চাই। তুমি একটু অপেক্ষা করো। তুমি সত্যি ওকে টাকা দিতে মুকাদ্দেস? কখনো দেব না। আচ্ছা ঠিক আছে, খবর পেলে জানাবো খালা। আমি তাহলে এখন রাখছি। আমাদের এলাকায়ও যায়নি, পেস্ট্রি শপেও যায়নি, দিলবারও জানে না। এবার আমার খুব চিন্তা হচ্ছে, মনে হচ্ছে পাগল হয়ে যাব। আম্মা কোথায় যেতে পারে? হ্যাঁ, আইফের আম্মা, আম্মা। হায়দার, বউয়ের ছায়াতলে লুকিয়ে থাকা বিখ্যাত হায়দার। আরে তোমার বউ না হয় জানে না, তুমিও কি জানো না পাইথন কাসিমের সাথে ঝামেলা করা কতটা বিপদের? আর যদি কখনোই ভুল করো তুমি পস্তাবে। কাসেম, আমি তোমার মাথা পিষে ফেলবো কাসেম। যদি ক্ষমতা থেকে থাকে বউকে নিয়ে যাও। মারো বাবা, আরে আরো জোরে মারো। হয়েছে, আর খেলার দরকার নেই। জেনেব, আরে কেন নিষেধ করছো? তুমি প্রেগন্যান্ট, আমরা তো না। লক্ষ্মী সোনা, দেখেছো তোমার বাবা কি ব্যবহার করছে? আমি সত্যি অনেক বিরক্ত হয়ে গেছি। তোমার আর কোনো ভাই বোনের দরকার নেই, ফাইনাল। জেনেব, বাজে কথা বলবে না। তুমি তো বাজে কথা বলছো ফাতি। আচ্ছা, তুমি একজন সন্তানের কাছে তার বাবার ভাবমূর্তি কেন নষ্ট করছো জেনেব? কি আশ্চর্য, কি এমন বলেছে? আর অত ছোট বাচ্চাকে এসব বোঝে নাকি? খুব বাড়াবাড়ি করছো। তবু এমন কথা আর বলবে না। আরে তুমি দেখছি সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস। আচ্ছা, আর এসব বলবো না। আল্লাহ আল্লাহ, অনেক হয়েছে। আজকের মতো খেলাধুলা এখানেই শেষ। আমার খুব খিদে পেয়েছে, চলো খাই। আচ্ছা ঠিক আছে, চলো নাস্তা করি। কিন্তু এখানে করব। দেখো না আবহাওয়া কত সুন্দর। এতক্ষণে টেবিল সাজিয়ে ফেলেছে। সমস্যা নেই, আমরা সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই নাস্তা করব। বাবা, আমিও খেলবো। বাবা বাবা বাবা। এই নাও, আর এখান থেকে বিদায় হও। চেকটা ভুয়া কিনা তা আগে আমাকে চেক করতে দিন, তারপর এখান থেকে বিদায় হব। ভুয়া মানে? তুমি সব কি বলছো? হ্যাঁ, ভুয়া হোক আমিও তা চাই না, আর এমনটা ভাবতেও চাই না। না হলে এখান থেকে যাওয়া তো দূরের কথা, বরং এক পাও নড়ব না। আর এমনভাবে আপনার সত্য প্রকাশ করব, আমাকে ধোঁকা দেওয়াটা আপনার জন্য অভিশাপ হয়ে যাবে। গোজদে, তুমি আসলে সত্যকে প্রকাশ করার জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করছো না। তুমি তো আইনজীবীর আড়ালে আসলে মানুষকে ধোঁকা দেয়া এক ছদ্মবেশী। তুমি একটা জিনিসই চেনো, তা হলো টাকা। ঠিক আছে, মানছি আমি এখানে ওকালতি করছি না, এক প্রকারের বাণিজ্য করছি। আমি আপনাকে একটা নিরাপদ ভবিষ্যতের প্রস্তাব দিচ্ছি, আপনি শুধু আমাকে সেটারই মূল্য দিচ্ছেন। খুব ভালো, কিন্তু তোমার নিজের ভবিষ্যৎ নিরাপদ তো? হ্যাঁ, বুঝলাম না। মুকু, এসো 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 এসো। খুব ভালো ভিডিও করেছি মুকু, একদম নিখুঁত ভাবে। দেখি দেখি, তুমি খুব ফটোজেনিক না? আরে ছাড়ো তো, আমাকে কেমন দেখাচ্ছে আগে সেটা দেখাও। এই নীল রঙে আমাকে দারুণ দেখাচ্ছে। ও মুকু, খুব ভালো ভিডিও করেছো। এটা হচ্ছে আমাদের সিনেমা, বুঝেছো তো? আপনারা থামো থামো, তুমি কিছু বলো না, আমি বলছি। আমরা এই উইকেন্ডে তোমাকে নিয়ে একটা দারুণ সিনেমা রিলিজ দিচ্ছি ডার্লিং। খুবই এক্সাইটেড সিনেমা। সিনেমার নাম জানো কি? ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা পড়া বিখ্যাত আইনজীবীর করুণ পরিণতি।
অবশ্য তুমি চাইলে আমরা এই সিনেমাটা বিচারকের সাথে বসে দেখতে পারি সোনা। মানে আমরা যদি আগুনে পড়ি তোমাকেও পড়তে হবে। ও ফাম্বা, তুমি কেন এসব নোংরা কাজে জড়ালে? আচ্ছা হায়দার আঙ্কেল, ওরা আমাদের আম্মার কোনো ক্ষতি করবে না তো? ভেবো না মামুনি, ওরা কিছুই করতে পারবে না। হায়দার আঙ্কেল, আমার খুব ভয় করছে। সত্যি বলছি, এবার আমারও অনেক ভয় করছে আঙ্কেল। ভয় পেও না মামুনিরা, তোমার মায়ের একটা চুলও যদি মাটিতে পড়ে আমি ওদেরকে পুড়িয়ে মারবো, সবাইকে পুড়িয়ে মারবো। হ্যালো বিরল ডার্লিং। সাজিবে, তুমি কোথায়? দেখছি না যে। আমি তো পেস্ট্রি শপে। বিরল, আমরা একটা বড় বিপদে পড়েছি। কি হয়েছে? মাফিয়ারা আম্মাকে অপহরণ করে নিয়ে গেছে, আমরা সেখানেই যাচ্ছি। কি? ঠিকই শুনেছো, আমার আম্মা অপহরণ হয়েছে। তোমরা এখন কোথায় বলো তো? হায়দার আঙ্কেলের সাথে আমি আর ফাদিক আম্মাকে উদ্ধার করতে যাচ্ছি। বিরল, আমাদের জন্য দোয়া করো, আর নাও ফিরতে পারি। সাজিবে, তোমরা কোথায় যাচ্ছ? আমি জানি না, আঙ্কেলের সাথে যাচ্ছি, এখন রাস্তায় আছি। তোমাকে অনেক ভালোবাসি, এখন রাখছি। সাজিবে শোনো, তুমি কোথায় যাচ্ছ? সাজিবে কোথায়? তাড়াতাড়ি শুকাবে। ওই তুরকান। হ্যালো ইয়ান্দিকার আন্টি, কেমন আছে? আমি তো ভালো আছি। আইফের ফিরে এসেছে? কোথায় ছিল? ফিরে এসেছে মানে? ফাদিক ফোন করেছিল এই তো একটু আগে, বলল আইফের নাকি বাজারে গেছে। আমি তোমার কাছে জানতে চাইছি ও কি ফিরে এসেছে? হ্যাঁ এসেছে, ফিরে এসেছে। কিন্তু একটা কথা ইয়ান্দিকার আন্টি, আমি যে এখানে এসেছি আইফের আন্টিকে এটা বলবেন না। কিন্তু কেন? আসলে আন্টি আমাকে বাজারে নিয়ে যেতে চেয়েছিলেন, আমি ওনার সাথে যাব না, তাই আমি ওনার কাছে মিথ্যে পেট ব্যথার বাহানা করেছি। এখন যদি উনি কোনোভাবে জানতে পারেন আমি এখানে, খুব কষ্ট পাবেন। ওই তোমরা যা ছেলে মানুষই করো না। কি করব, বাজারে যেতে যে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। দেখো মুখ বন্ধ করলাম। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আমি আসলে সেলিমের খবরটা শুনে জেইনিব আর ফাতিকে অভিনন্দন জানাতে এসেছি। খুব ভালো করেছো। যাও তুমি বাগানে যাও, ওরা সবাই বাগানে আছে। ওরা সবাই বাগানে? আচ্ছা। ওই বোরিং একটা। শোনো, আমাকে সবাই পাইথন কাসিম বলে ডাকে কেন জানো? কারণ শত্রুদের আমি শ্বাসরোধ করে মারি। এই জন্যই আমার বন্ধু সংখ্যা কম। কারণ আমার বন্ধুরা সাধারণত আমার শত্রুদেরও শত্রু হয়ে যায়, তখন ওদের প্রতিশোধও আমিই নেই। তাহলে এখন কার রাগের প্রতিশোধ নিতে তোমাকে আমি আমার পায়ের কাছে এনেছি তা কি জানো? সেদিন আপনাকে বলেছিলাম অনেক বড় ভুল করছেন। কাসিম বস, হায়দার আর ওর লোকজন এসেছে। ভালোভাবে সার্চ করে ভেতরে নিয়ে এসো। তুমি ভেতরে যাও। আমার সাহসী ছেলে, বাঘের বাচ্চা। সোনামণি, সাবাস সেলিম বাবা, ফুটবলার। মুস্তাফাকে মারো, মারো। ফাতি, জেইনেব, মারো। ও এখানে কেন এসেছে? তাই তো আমিও সেটাই ভাবছি। হ্যালো গাইস। হ্যালো তুরকান ম্যাডাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমি তাহলে সেলিম পাশাকে বাগানে ঘুরতে নিয়ে যাই। চলুন পাশা। তোমরা কেমন আছো বলো তো? মাথা ফাটিয়ে দিতে মন চাইছ। ফাদি বাজে বকো না।
তুমি এখানে কেন? কি আশ্চর্য ব্যাপার ফাতি, আমরা কি বন্ধু না বলো? কেমন বন্ধু বলো তো? এখন পর্যন্ত আমি তোমার সব কথা শুনেছি। কি চাও তুমি? আমি প্রেমে পড়েছি। ওটা আমাকে দেবে প্লিজ? আরে তোমরা খুশি হওনি? সরি, আমাদের কি খুশি হওয়া উচিত? হ্যাঁ, মানে কেউ যখন তার বন্ধুর কাছে নিজের প্রেমের কথা বলে তখন তারা ইয়েস, ওয়াও, আরে সত্যি এমনটা করে। মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে জেনেব। বাদ দাও ডার্লিং, এটা কোনো ব্যাপার না, তুমি নাস্তা করো। দেখো, আমার মতো মানুষের জন্য নতুন করে প্রেমে পড়া কঠিন কোনো বিষয় না। আমি বলতে, তুমি কি চাও তাই বলো। আরে আমি প্রেমে পড়েছি। এমন কিছু বলো আমরা যেটা জানি না। আমি শিওর ছেলেটা একজন ড্রাইভার। জেনেব সত্যি অবিশ্বাস্য, তুমি এটা কিভাবে জানলে? তুরকান, আমরা তোমাকে চিনি, তোমার আগের প্রেম সম্পর্কেও জানি। হ্যাঁ, আমি আগেও প্রেম করেছি, কিন্তু এটা একদম ভিন্ন রকম। শুনে রাখো, তুমি খুব গভীর জলে সাঁতার কাটছো। তোমার বাবা জানতে পারলে তোমার পা ভেঙে দেবে, বুঝতে পেরেছো? আরে বাবা কিভাবে জানতে পারবে? কেন জানতে পারবে না? তুমি তো সবসময় তোমার বাবার ড্রাইভারদের প্রেমেই পড়ো। ও না, এবার কিন্তু আমি আমার বাবার ড্রাইভারের প্রেমে পড়িনি, তোমাদের ড্রাইভারের প্রেমে পড়েছি। মুস্তাফা। মুস্তাফা? বলুন ফাতি স্যার, আমাকে ডেকেছেন? তুমি না, অন্য মুস্তাফাকে ডেকেছি। ফাতি স্যার জানি, তবুও জানতে চাইছি এখানে আর কোন মুস্তাফা আছে। আছে, যাও। ঠিক আছে স্যার। তুরকান, তুমি মুস্তাফার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু কেন? কেন জানো না? কাদিরকে কষ্ট দিয়েছো, সেরহাদকে ছেড়ে দিয়েছো, আহমেদকে ধ্বংস করেছো। মুস্তাফাকে হতে দেব না। ফাতি ঠিক কথা বলছে তুরকান, সহজেই প্রেমে পড়ে যাও তুমি। দেখো, গোফ দেখে মুস্তাফাকে শক্ত মনের ভেবো না, ও খুব নরম মনের মানুষ, অন্যরকম। ও কষ্ট পাক তা আমরা কেউই চাই না, কখনোই না। ও প্লিজ। এখানে মুস্তাফা নেই। এ নিয়ে দুবার আমি আমার নাম শুনেছি ফাতি স্যার। আপনি আমাকে সত্যি সত্যি ডাকেননি তো স্যার? মুস্তাফা, সেলিম কি ওখানে একা? আম্মা, আম্মা। কাসেম, ওকে ছেড়ে দাও। আগে তো আমাকে সালাম দাও হায়দার, শত হলেও আমরা পুরনো বন্ধু। ওকে ছেড়ে দাও। কিছু মনে করো না হায়দার, যে মানুষ তার স্ত্রীর কথা মতো চলে তাকে আমি একদমই ভয় পাই না। যদি তাই হয়, ওর বাঁধন খুলে দাও, পারলে আমার মুখোমুখি হও তুমি। অবশ্য তোমার যদি সাহস থাকে। স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হায়দার। লোকে হয়তো এটাকেই দ্বিতীয় বসন্ত বলে। তবে তোমার এই বসন্তকাল খুব বেশি দিন স্থায়ী হবে না, আমি হতে দেব না। তোমার স্ত্রী আমার ব্যবসায় হাত দিয়েছে, আমার লক্ষ লক্ষ টাকা লোকসান করিয়েছে, আমার সম্মান নষ্ট করেছে। আমি দেখে নেব, আমিও তোমাকে ধ্বংস করে দেব। হায়দার আঙ্কেল, উনি এসব কি বলছেন? ভেবো না মামুনি, তোমরা সবাই একসাথেই মরবে। যাই হোক, বন্ধুত্বের খাতিরে তোমাকে কিছুক্ষণ সময় দিলাম। মরার আগে পরিবারের সাথে জীবনের শেষ কথাগুলো একটু বলে নাও।
শোনো, তোমার লোকদের অস্ত্র নামিয়ে রাখতে বলো। বিরল, কি হলো বলো বলছি। তুমি কিন্তু এখান থেকে জীবিত বের হতে পারবে না, জেনে রেখো। আমার লোকেরা পুরো বিল্ডিং ঘিরে রেখেছে। ও মামুনি, আম্মা, আম্মা, চলো। নামাও। তো তুমি এখন কি করবে? আমাদেরকে গুলি করে মারবে এতগুলো মানুষকে? ও, আগের দিন হলে আমি হয়তো এটাই করতাম, কিন্তু এখন আমার জীবনে ভালোবাসার মানুষ আছে, তাই এটা করব না। তোমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেব। আল্লাহ তোমার ভালো করুন বিরল। তুমি তখন না গেলে আমরা হয়তো বাঁচতাম না। আচ্ছা বাদ দিন, এই বিষয়ে আর কথা না বলাই ভালো। হায়দার শোনো, আমি তোমার কাছেও খুব লজ্জিত। তুমি আসলে ঠিকই বলেছিলে। তোমার কথা না শুনে আমার এমন কাজ করা উচিত হয়নি, তবুও আমি করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি খুব ভয় পেয়েছিলাম আইভেরিন, অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বিরল, তুমি তখন ওদেরকে গুলি করনি কেন বলো তো? সাজিবেদ, আসলে গুলি করতেই চেয়েছিলাম, কিন্তু হঠাৎ তোমার কথা মনে হলো, তাই আর গুলি করতে পারলাম না। হ্যাঁ, তুমি সত্যিই অসাধারণ। তোমার জন্য আজ আমার আম্মা বেঁচে গেছে। তুমি সত্যিই হিরো। যাই হোক, যা হবার তা হয়েছে। এই টপিক সেখানেই শেষ করো। কেউ এই নিয়ে কথা বলবে না, বোঝা গেছে? আম্মা দেখো, তোমাকে বলছি, এরপরও যদি তুমি এসবের সাথে জড়াও, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না, মনে রেখো। কি করবে মামুনি, তুমি আমার কান মলবে? এদিকে এসো এসো। ও মামিসকো, আমার আম্মা, আমার জীবন। মামিসকো। আইফের আন্টি, আমি ওদিকে গিয়েছিলাম, মানে বাগানে গিয়েছিলাম। রুমের মধ্যে তো বন্ধ লাগছিল, তাই খোলা হাওয়ায় হাঁটছিলাম। আমি এখনই আমার রুমে ফিরে যাচ্ছি। হায় আল্লাহ, দেখো মেয়েটা কতই না ভালো। পুরো পৃথিবীতে এমন বাধ্য মেয়ে পাওয়া যাবে না। মানে? এসো এসো, এদিকে এসো, একটু আদর করি। ও না, আমি আসলে সবার সাথে মেলামেশা পছন্দ করি না। এদিকে এসো বলছি। এসো। আরে আমাকে একটু আদর করতে দাও। আরে কি হয়েছে? কি হলো? ও ভাই, কেন এমন করছো? হতে পারে ওনারা এখানে আসেননি, হতে পারে অন্য কোথাও গেছে। চুপ করো কামিল, চুপ করো। আরে ভাই, আমাদের কি এ বাড়িতে আসা মানায় বলো? আল্লাহ আল্লাহ, কি বলছো কামিল? মানবে কেন? কতদিন হয়ে গেল রেইসদের পরিবারের খবর নেই। পাড়া প্রতিবেশীরাও কেউ কোনো কিছু জানে না। ওনাদের সাথে যদি খারাপ কিছু হয়ে থাকে বা কোনো দুর্ঘটনা, তবা তবা, আল্লাহ তুমি ওনাদের ভালো রেখো, ওনাদের কোনো বিপদ আপদ দিও না। হ্যাঁ মুস্তাফা, কি খবর জেবাদ? শেফকাতিরে সেখানে? ওরহান, ফাতি, জেনেব ওরা কোথায়? আচ্ছা রেইসদের পাওয়া যাচ্ছে না শুনে জেনেবের কিছু হয়নি তো? ও ঠিক আছে? শান্ত হও জেবাদ, শান্ত হও। ও মুস্তাফা, তুমি বুঝতে পারছো না, আমরা ওনাদেরকে খুঁজে পাচ্ছি না। বাড়িতে কোনো সারা শব্দ নেই। হায় আল্লাহ, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। জেবাদ, কামিল, ওরহান, তোমরা এখানে কি করছো? আরে তুমি এখানে কি করছো? আমরা তো এখন এখানেই থাকি। ওহ, খুব ভালো করেছো। আরে তোমাদের চিন্তা আমার প্রেসার বেড়ে গেছে, আরেকটু হলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতো। কেন বলো তো? আমি ভেবেছিলাম তোমরা সমস্যায় পড়েছো। আরে না, আমরা ঠিক আছি। আমাদের বাড়িতে ছারপোকা ভরে গেছে, তাই আমরা। শুনেছো ওরহান কি বললো? তুমি শুনেছো? অযথাই তুমি হইচই করলে। ওরহান, কতদিন হয়ে গেছে তোমার বা রেইসের কোনো খোঁজ খবর নেই। তোমাদের বাড়িতেও কেউ নেই, ফোন করেও পাচ্ছি না। ভেবেছিলাম তোমরা মারা গেছো। আসলে হয়েছে কি জেভাদ, ডক্টর মুলাইম আমাদের মোবাইল নিয়ে গেছেন, কারণ আমাদের পরিবারের সদস্যরা বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমরা গ্রুপ
থেরাপি নিচ্ছি, মানে ওনার অনুমতি ছাড়া আমরা আসলে কারোর সাথে যোগাযোগ করছি না। ও ও ও খুব ভালো, খুব ভালো। আমরা ওদিকে তোমাদের দুশ্চিন্তায় মরে যাচ্ছি আর তোমরা এখানে বসে গ্রুপ থেরাপি নিচ্ছ। আরে এটা কেমন ধরনের কথা? তোমাদের কেমন দায়িত্বহীনতা? আরে আমরা কি তোমাদের পরিবারের কেউ না? আমাদেরকে কেন জানাওনি? আমাদেরকে কেন বাদ দিয়ে দিয়েছো? জেভাত, শান্ত হও। তুমি চাইলে তোমার জন্য আমি মুলায়ম সাহেবের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিতে পারি। খুব ভালো, রাজি হয়ে যাও। আসলে উত্তেজিত হয়ে জীবন পার করা যায় না, তোমাকে শান্ত হতে হবে। এখন চোখ বন্ধ করো, করো, লম্বা শ্বাস নাও। এবার মুখ দিয়ে ছাড়ো। জেভাত তুমিও, হ্যাঁ শ্বাস নাও। এই তো, বুক ভরে শ্বাস নাও, ভেতরটা একদম ভরিয়ে ফেলো। নাও, শ্বাস নিতে থাকো। এখন আমার থেরাপি নেওয়ার সময় হয়েছে, আমি ভেতরে যাচ্ছি, তাই তোমরা বসে যাও আর কাজ করো। না, অসম্ভব। আমি কোনোভাবে শান্ত হতে পারবো না। যাদের কাছে আমার একটুও মূল্য নেই, যারা আমাকে আপন মনে করে না, তাদের সাথে আমি আর থাকবো না। এখনই, এই মুহূর্তে আমি পদত্যাগ করছি। করলে করো জেভাত, করো, কিন্তু শান্ত হয়ে করো, উত্তেজিত না হয়ে করো, ঠিক আছে? গেলাম, বাই বাই। কেন পদত্যাগ করছো? রেস তো খারাপ বলেনি, শান্ত হতে বলেছে। এখান থেকে সরে যাও। কেন? আরে ভাই, কোথায় যাচ্ছ? কি অবস্থা দেখো, এরা সবাই কি অসুস্থ। যাই হোক মুস্তাফা, তুমি শান্ত হও।